গুড ইভিনিং। এসএনএস একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের এই লাইভ সেশনে জয়েন হওয়ার জন্য। কেউ একটু রেসপন্স করে বলবে যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। ওকে, থ্যাংক ইউ। তো আমি আজকের যে আলোচ্য বিষয় সেটার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে সিলেবাস এডুকেশনের, তার যে ইউনিট 3-এর পার্ট এ যেটা রয়েছে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি, সেটার মেইন টপিক সেটা হচ্ছে সমাজবিদ্যা ও শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার ধারণা নিয়ে শুধুমাত্র আমরা আজকে আলোচনা করব, যেটা ফার্স্ট টপিক থার্ড ইউনিটের। তো আমরা আমাদের টপিকের দিকে এগিয়ে যাই। প্রথমে আমরা সমাজবিদ্যার ধারণাটা আমরা জেনে নেব। আমরা হচ্ছে সামাজিক জীব, মানুষ হচ্ছে সামাজিক জীব। আমরা সমাজে জন্মগ্রহণ করেছি, এই সমাজেই আমাদের বেড়ে ওঠা, আর এখানেই আমাদের পরিসমাপ্তি। এই সমাজই আমাদের সমাজই হচ্ছে আমাদের মেইন, যেখানে আমরা সবকিছুই আমাদের কার্যকলাপ, আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো আমরা এখানেই করে থাকি, এই সমাজেই করে থাকি। তো মানুষের দুটো চাহিদা, একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা আর দ্বিতীয়টা হচ্ছে সামাজিক চাহিদা। তো এই দুটো চাহিদার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। ব্যক্তিগত চাহিদা বলতে আমরা বোঝাই যেমন দৈহিক, মানসিক, প্রাক্ষবিক বা আধ্যাত্মিক ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে মানুষের ব্যক্তিগত চাহিদা। অপরদিকে হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা কি কি? সামাজিক চাহিদার মধ্যে যেগুলো আসবে সেগুলো হচ্ছে পরিবার, সামাজিক সংগঠন, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্র, একে অপরের মধ্যে যে সম্পর্ক, ব্যক্তি ব্যক্তি, গোষ্ঠী গোষ্ঠী বা ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে যে সম্পর্ক, সেগুলো সবকিছুই আসবে সামাজিক চাহিদা। তো আমাদের যে সামাজিক চাহিদা রয়েছে সেই চাহিদাটাকে আমরা ধ্যানে রেখে সমাজের যে আমরা যে অধ্যয়ন করি বা যে শাখা সেই সমাজটাকে অধ্যয়ন করে, সেই সমাজটাকে স্টাডি করে, সেটাই হচ্ছে সমাজবিদ্যা বা সোসিওলজি। তো সমাজবিদ্যাকে আমরা যদি ডিফাইন করতে যাই তাহলে এটা বলতে পারি সমাজবিদ্যা হলো সমাজ, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক গোষ্ঠী এবং মানুষের সামাজিক আচরণের বৈজ্ঞানিক অধ্যয়ন। মানে ব্যাপারটা হচ্ছে যে সমাজবিদ্যা হলো সমাজের সামগ্রিক বিষয়ের যেটা আলোচনা, সেটা কিন্তু সমাজবিদ্যা করে থাকে এবং সেটার বৈজ্ঞানিক অধ্যয়ন। বৈজ্ঞানিক অধ্যয়ন বলতে কি বোঝায়? যে আমরা কোনো বিষয়কে যখন আমরা দৃষ্টি দিয়ে দেখি বা কোনো বিষয় যখন আমরা পর্যবেক্ষণ করি, অবজারভেশন করি বা অ্যানালাইসিস করি এবং তারপরে সেটাকে মেনে নিই, সেটা হচ্ছে বৈজ্ঞানিক অধ্যয়ন। দ্বিতীয়টা, সমাজবিদ্যা মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক সংগঠন, সংস্কৃতি, মূল্যবোধ, সামাজিক পরিবর্তন এবং সামাজিক সমস্যার বৈজ্ঞানিক বিশ্লেষণ করে। এই সমস্ত কিছু কিন্তু সমাজবিদ্যার কিন্তু এগুলো বিশ্লেষণের বিষয় বা অধ্যয়নের বিষয়। সমাজবিদ্যাকে সায়েন্স অফ সোসাইটি বা সমাজের বিজ্ঞানও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে সমাজবিদ্যার জনক। সমাজবিদ্যার জনক কাকে বলা হয়? আগাস্ট কোত, যে হচ্ছে ফ্রেঞ্চ ফিলোসফার বা সোসিওলজিস্ট, একজন ফরাসি দার্শনিক বা এবং সোসিওলজিস্ট। তাকে বলা হয় কি সমাজবিদ্যার জনক। এখানে আগাস্ট, কেউ কেউ উচ্চারণ এটাকে আগাস্ট কমটে বা আগাস্ট কোত বলেও থাকে। এখানে এমটা সাইলেন্ট হবে। আমরা যেটা সুবিধে যেমনটা করতে পারি, দুটোই চলবে, অসুবিধে নেই। এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে এর জন্ম হচ্ছে 1798 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। তিনি কোথাকার? তিনি ফ্রান্সের একজন দার্শনিক। তিনি হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সমাজবিদ্যার জনক কাকে বলা হয়। তিনি হচ্ছেন আগাস্ট কোত।
পজিটিভিজমের প্রবক্তা। পজিটিভিজম বা প্রত্যক্ষবাদের তিনি হচ্ছেন প্রবক্তা। পজিটিভিজম বা প্রত্যক্ষবাদ বলতে আমরা কি বুঝি? পজিটিভিজম বা প্রত্যক্ষবাদ বলতে আমরা এটাই বুঝি যেটা আমরা চোখে দেখে আমরা পরখ করতে পারি, বা অবজারভেশন এবং অ্যানালাইসিসের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে যেটাকে আমরা মেনে নিই, যেটার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, সেটাকেই পজিটিভিজম বলা হয়। তিনি প্রথম এই সমাজের বৈজ্ঞানিক আলোচনা করে, অ্যানালাইসিস, স্টাডি, অবজারভেশন এবং সবকিছু করে তিনি এই সোসিওলজি কথাটি মানে দিয়েছিলেন। তিনি হচ্ছেন পজিটিভিজমের একজন প্রবক্তা। প্রথম সমাজকে বৈজ্ঞানিকভাবে অধ্যয়নের কথা তিনি বলেছিলেন। তার গুরুত্বপূর্ণ বইগুলি কি কি? তার গুরুত্বপূর্ণ বইগুলি হচ্ছে দ্য কোর্স অফ পজিটিভ ফিলোসফি, দ্বিতীয় হচ্ছে সিস্টেম অফ পজিটিভ পলিটি। এই দুটো হচ্ছে তার গুরুত্বপূর্ণ বই। এই দুটো মনে রাখার বিষয় কিন্তু রয়েছে, কখনো কোশ্চেন আসতে পারে। আগাস্ট কোত কিন্তু যে সোসিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন বা সমাজবিদ্যা, সেটা কিন্তু 1839 খ্রিস্টাব্দে তিনি এটি ব্যবহার করেছিলেন। কিন্তু তিনি সর্বপ্রথমে কিন্তু সমাজবিদ্যার নামটা কিন্তু দেননি। প্রথমে তিনি সেই নামটা কি দিয়েছিলেন? সামাজিক পদার্থবিদ্যা বা সোশ্যাল ফিজিক্স বা সামাজিক শারীরবৃত্ত, সোশ্যাল ফিজিওলজি, এই দুটো কিন্তু শব্দ তিনি প্রথমে বলেছিলেন। কি কি? সামাজিক পদার্থবিদ্যা বা সামাজিক শারীরবৃত্ত, এই দুটো কিন্তু প্রথমে বলেছিলেন। পরে তিনি এই দুটো চেঞ্জ করে সমাজবিদ্যা শব্দটি ব্যবহার করেছিলেন। তাই যেহেতু তিনি সর্বপ্রথম এই ওয়ার্ডটি ব্যবহার করেছিলেন, তাই তাকে সমাজবিদ্যার জনক বলা হয়ে থাকে। সোসিওলজি শব্দের হচ্ছে উৎপত্তি কোথা থেকে, তার ব্যুৎপত্তিগত অর্থ কি, সেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। সমাজবিদ্যার যে প্রতিশব্দ সেটা হচ্ছে সোসিওলজি, ইংরেজি প্রতিশব্দটা সোসিওলজি। সোসিওলজি শব্দটি দুটি শব্দ থেকে এসছে, একটা হচ্ছে সোসিয়েটাস এবং একটা হচ্ছে লোগোস শব্দ থেকে এসছে। সোসিয়েটাস শব্দটির অর্থ হলো সমাজ বা সোসাইটি, এবং লোগোস শব্দটির অর্থ হলো বিজ্ঞান। এখানে সোসিয়েটাস শব্দটি কিন্তু ল্যাটিন, এবং লোগোস যে শব্দটি এসছে সেটা কিন্তু গ্রিক শব্দ থেকে এসছে। এই দুটো কখনো কখনো কোশ্চিনে আসে যে সোসিয়েটাস শব্দটি ল্যাটিন না গ্রিক, এবং লোগোস যেটি এসছে সেটি হচ্ছে গ্রিক। তাহলে কি দাঁড়ালো? সোসিওলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সমাজের বিজ্ঞান বা সায়েন্স অফ সোসাইটি, মানে সমাজের যে অধ্যয়ন, সমাজের যে বৈজ্ঞানিক অধ্যয়ন, সেটাই হচ্ছে সোসিওলজি। 1839 সালে আগাস্ট কোত প্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। এটি একটি ইম্পর্টেন্ট একটি লাইন বলতে পারেন। তারপরে হচ্ছে সমাজবিদ্যার সংজ্ঞা। বিভিন্ন দার্শনিক বিভিন্ন সময়ে সমাজবিদ্যাকে বিভিন্নভাবে ডিফাইন করেছে। তার মধ্যে যে সমস্ত দার্শনিকগণ খুব ইম্পর্টেন্ট বা যাদের ডেফিনিশন গুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে ইনক্লুড করেছি। প্রথমে আগাস্ট কোতের যে ডেফিনেশনটা সেটা আমরা দেখে নিই। বিখ্যাত ফরাসি দার্শনিক আগাস্ট কোতের মতে সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অর্ডার অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস, অর্থাৎ সমাজবিদ্যা হলো সামাজিক নির্দেশ এবং প্রগতির বিজ্ঞান। আবার দ্বিতীয় যে ডেফিনেশনটা সেটি দিয়েছে এমিলি ডুরখেইম। তিনি বলছেন সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ কালেকটিভ রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সমাজবিদ্যা হলো সমষ্টিগত প্রতিনিধিত্বের বিজ্ঞান। তৃতীয় যে ডেফিনেশনটি সেটি রয়েছে ম্যাকাইভার ও পেজের মতে, সোসিওলজি ডিলস উইথ ম্যানস সোশ্যাল রিলেশনশিপ, দ্য নেটওয়ার্ক অফ রিলেশনশিপ উই কল সোসাইটি। মানে হচ্ছে যে মানুষের যে পারস্পরিক সোশ্যাল সম্পর্ক, সোশ্যাল যে
আমাদের যে সামাজিক যে সম্পর্ক রয়েছে, যে সেই বিষয়টাই সোসিওলজি ডিল করে, সেই বিষয়টা সম্পর্কেই বলে, সেটা ম্যাকাইভার এবং পেজ বলছে। ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে সামাজিক ক্রিয়াকলাপ আন্তঃসম্পর্ক বুঝতে প্রয়াস করে। তাহলে আমরা একটা জিনিস দেখেছি যে কখনো কোনো একটা কনসেপ্টকে দার্শনিকগণ যখন ডিফাইন করে, তখন তাদের নিজের মতো নিজের অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করে। সে সোসিওলজিকে ডিফাইন করতে গিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেলকে নিয়েছেন, বিভিন্নভাবে ডিফাইন করেছেন। আগাস্কোর যেমন সোশ্যাল অর্ডার এবং সোশ্যাল প্রোগ্রেসটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। এমিলি ডুরখেম বলেছে যে কালেকটিভ রিপ্রেজেন্টেশন, মানে সমষ্টিগত প্রতিনিধিত্ব, যে আমাদের মধ্যে যে সমষ্টিগত যে একটা ব্যাপার রয়েছে সেটা। ম্যাকাইভার পেজ কিন্তু সেখানে মানুষের সামাজিক যে সম্পর্ক সেটার উপরে জোর দিয়েছে। তো এইগুলো সমস্ত যে ডেফিনেশন গুলো দিয়েছেন দার্শনিকগণ, তাদের উপর ভিত্তি করে আমরা একটা সাধারণ একটা যে সংজ্ঞা, সেটা সংজ্ঞায়িত করতেই পারি। সেখানে আমরা এটা বলতে পারি, সমাজবিদ্যা হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যার সাহায্যে মানুষের আচার আচরণ, কৃষ্টি, সংস্কৃতি ও সামাজিক ক্রিয়াকলাপ ও তার মানবীয় পরিবেশের মধ্যেকার সম্পর্কের বৈজ্ঞানিক আলোচনা। মানে হচ্ছে যে সমাজের সামগ্রিক যে বিষয়টা আছে সেটা সমস্তটাই এখানে কিন্তু আসবে, সামগ্রিক বিষয়টাই। তাদের মানুষে মানুষে সম্পর্ক, তারপরে হচ্ছে যে তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সামাজিক বিভিন্ন ক্রিয়াকলাপ, সমস্ত কিছুই নিয়ে হচ্ছে কিন্তু সমাজবিদ্যা এবং তার বৈজ্ঞানিক আলোচনা। আমি বারবারই বলছি, বৈজ্ঞানিক আলোচনা। মানে আমরা কখনোই কোনো একটা জিনিসকে অবৈজ্ঞানিক ভাবে কেউ কিছু বললো বা কিছু একটা ব্যাপার আসলো, সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা না করে আমরা যদি মেনে নিই, সেটা কিন্তু বৈজ্ঞানিক নয়। আমরা সেটাকে অবজারভেশন, অ্যানালাইসিস, সিনথেসিস এর মাধ্যমে যখন আমরা যাব এবং সেটাকে আমরা প্রুফ করে আমরা যখন মেনে নেব, সেটাই হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক। তো সমাজবিদ্যা তাহলে আমরা বুঝে গেলাম যে সমাজের যে সমস্ত কার্যকলাপ গুলো রয়েছে, এক কথায় সামগ্রিক যে বিষয়টা, সেটাই কিন্তু হচ্ছে সমাজবিদ্যার অংশ। নেক্সট স্লাইড, সমাজবিদ্যার প্রকৃতি। এখানে সমাজবিদ্যার প্রকৃতি বা আমরা বলতে পারি যে সমাজবিদ্যার বৈশিষ্ট্য। তাহলে এর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা আগে জেনে নেব। প্রথমে বলতে পারি যে সমাজবিদ্যা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান, ডেফিনেটলি এটা একটা সামাজিক বিজ্ঞান, কারণ সমাজবিদ্যা সবসময়ই সমাজকে নিয়ে কথা বলেছে, সমাজের বাইরে কোনো কথা বলেনি। মানুষের যে সামাজিক জীবন, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক আচরণ, আহ এই সমস্ত কিছুই কিন্তু অধ্যয়ন করে থাকে। প্রতিটি বিষয়ই কিন্তু সামাজিক। এখানে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন বলতে পারি পরিবার, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, সামাজিক পরিবর্তন, সামাজিক সমস্যা, সমস্ত কিছু নিয়েই কিন্তু সমাজবিদ্যা আলোচনা করে। তাই এটি হচ্ছে সামাজিক বিজ্ঞান। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কোনো একটা বিদ্যালয়ে যদি ছাত্রছাত্রীদের মধ্যে যদি সামাজিক বৈষম্য দেখা দেয়, তাহলে আমরা সেটার যদি কারণ অনুসন্ধান করতে যাই, তাহলে কারণ অনুসন্ধান করতে গিয়ে কিন্তু আমাদের সোসিওলজির সাহায্য নিতে হবে, কারণ এটা হচ্ছে সমাজবিদ্যার একটা পার্ট। তো এগুলো সমস্ত কিছু কিন্তু সামাজিক বিজ্ঞানের অংশ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাস্তব ভিত্তিক বিজ্ঞান বা এম্পেরিক্যাল যে বিষয়টা, যে বাস্তব ব্যাপারটা থাকবে। সমাজ বিজ্ঞান অনুমান বা কল্পনা এগুলোর উপর কিন্তু নির্ভর করে না, আমি বারংবার বলছি। সেটা পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, তারপরে হচ্ছে সাক্ষাৎকার, গবেষণা, অ্যানালাইসিস, সিনথেসিস, এগুলোর মাধ্যমে যখন আমরা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করব, তখন সেটা কিন্তু মানে বাস্তব ভিত্তিক হবে, তার মধ্যে বাস্তবতা থাকবে, এমন কোনো অলৌকিক বিষয় থাকবে না যার কোনো বাস্তব ভিত্তি নেই। এখানে বাস্তব বিষয়গুলোই এখানে আসবে। সমাজবিদ্যার এটা একটা প্রকৃতি। তৃতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। এটা হচ্ছে একটা পিওর সায়েন্স। কিভাবে এটা বলতে পারি?
সমাজ বিজ্ঞান জ্ঞান অর্জনের জন্য গবেষণা করে। এটা শুধুমাত্র কোনো সমস্যা সমাধানের এর জন্য নয়, এটা একটা জ্ঞান অর্জনের একটা জন্য সাহায্য করে। যেমন এর প্রধান উদ্দেশ্য হতে পারে নতুন জ্ঞান সৃষ্টি করা, সামাজিক সত্য উদ্ঘাটন, সামাজিক যে সমস্যা রয়েছে তার সমাধান, এই বিষয়গুলো এখানে আসবে। এর একটা যদি উদাহরণ আমরা বলতে যাই তাহলে বলবো যে ভারতে সামাজিক গতিশীলতার ধারা কি সেটা যদি আমরা জানতে যাই তাহলে তার জন্য আমরা বিভিন্ন পুস্তক, বিভিন্ন সমাজ এগুলো স্টাডি করে আমরা জ্ঞান অর্জন করতে পারি, সেটাই কিন্তু বিশুদ্ধ জ্ঞান হবে। নেক্সট হচ্ছে বিমূর্ত বিজ্ঞান, অ্যাবস্ট্রাক্ট সায়েন্স। এখানে হচ্ছে বিমূর্ত, মূর্ত এবং বিমূর্ত দুটো ধারণা রয়েছে। মূর্ত কি, যেটা আমরা দেখতে পাই, আর বিমূর্ত যেটা আমরা দেখতে পাই না বা দৃশ্যমান নয়, সেটা হচ্ছে বিমূর্ত। সমাজ বিজ্ঞান কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো কিন্তু দেখা যায় না, সেগুলো মূর্ত নয়, সেগুলো বিমূর্ত। কেমন? যেমন সামাজিক সম্পর্ক, মূল্যবোধ, সামাজিক মর্যাদা, সহযোগিতা, প্রতিযোগিতা, এগুলো কিন্তু বিমূর্ত ধারণা, এগুলো কিন্তু মূর্ত বিষয় নেই, এগুলোকে আমরা অনুভব করতে পারি, এগুলো সম্পর্ক, এগুলো বিষয়গুলো আমরা চোখে দেখতে পাই না, তাই এটা হচ্ছে বিমূর্ত। তাই সমাজবিদ্যার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বা প্রকৃতি সেটা হচ্ছে এটা একটা বিমূর্ত বিজ্ঞান। 5 হচ্ছে সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স। সমাজবিদ্যা হচ্ছে একটি সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স। এটা কেন বলা হচ্ছে? সমাজ বিজ্ঞান সমাজের সব দিক নিয়ে আলোচনা করে। সামাজিক যে মানব জীবনের যে সামগ্রিক সম্পর্ক, সামগ্রিক যে উন্নতি সাধন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন প্রাথমিক যেমন বিষয় হচ্ছে যে পরিবার, শিক্ষা, ধর্ম, রাষ্ট্র, অর্থনীতি, সংস্কৃতি, সমাজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করে। তাই এটি সাধারণ বিজ্ঞান, এটি কোনো বিশেষিত বা বিশেষকরণ বিজ্ঞান নয়। নেক্সট হচ্ছে 6 নম্বর, যৌক্তিক ও পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। সমাজ বিজ্ঞানে যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তখন সেটা হচ্ছে যৌক্তিক এবং পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা করে থাকি। সেটা আমরা বৈজ্ঞানিক যখন ডেফিনেশন গুলো আমরা আলোচনা করছিলাম তখনই আমরা বলেছি যে সমাজবিদ্যার ডেফিনেশন গুলো আলোচনা করার সময় বলেছি যে এটা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তির উপর বিশ্বাস করে বা বৈজ্ঞানিক আলোচনার বিষয়। তো এখানে যে যৌক্তিক ব্যাপারটা আসছে, যে লজিক এবং পর্যবেক্ষণ, অবজারভেশন বা অ্যানালাইসিস, সিনথেসিস, এগুলো সব কিছুই কিন্তু এর মধ্যে আসবে। আমরা এর উদাহরণ যদি আমরা বলতে যাই তাহলে কোনো একটা ছাত্র যদি কোনো বিদ্যালয়ে পড়াশোনা করে এবং হঠাৎ সে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় বা ড্রপ আউট যদি বলি আমরা, তো ড্রপ আউট কেন দিন দিন বাড়ছে, যে স্কুলে ড্রপ আউট বেড়ে যাচ্ছে সেগুলো কেন বেড়ে যাচ্ছে, সেগুলোর কারণ যখন আমরা খুঁজতে যাব তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু বিষয় আমাদেরকে দেখতে হবে। যেমন আমাদেরকে সেই ছেলেটা কোন স্কুলে পড়তো, তারপরে সেই ছেলেটার সম্পর্কে তার বাড়ির যে অভিভাবক আছে তাদের সাথে দেখা করা, সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করা যে কেন হচ্ছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া। তো সবকিছু বিষয়ে একটা যৌক্তিক এবং পর্যবেক্ষণ যে ব্যাপারটা সেটা আসছে। সেই কারণেই এর যে প্রকৃতি সেটা হচ্ছে যৌক্তিক ও পর্যবেক্ষণমূলক। 7 নম্বর যে বিষয়টা হচ্ছে গতিশীল বিজ্ঞান। গতিশীল বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে যেটা চলমান, যেটা সব সময় চলতে আছে, যেটা কখনো স্থির নয়। তো সমাজ কখনো স্থির নয়, সেটা সব সময় তার অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। দিনের পর দিন আমরা যতদিন যাচ্ছি আমাদের সমাজ ততটাই উন্নত থেকে উন্নততর হচ্ছে। সেই জন্য এটা একটা গতিশীল বিজ্ঞান। গতিশীল কারণ হচ্ছে যে কি প্রযুক্তির উন্নতি হচ্ছে, যেমন এখন আইসিটির ইন্টিগ্রেশন হচ্ছে স্কুলে, তারপরে হচ্ছে নগরায়ন, আরবানাইজেশন যেটাকে বলছি, শিল্পায়ন, তারপরে হচ্ছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, তারপরে ডিজিটাল বিপ্লব, এগুলো সবকিছুর ফলে কিন্তু সমাজের যে বিষয়বস্তু
সামাজিক যে বিষয়বস্তু সেটা কিন্তু গতিশীল রয়েছে, এবং সমাজের যখনই গতিশীল হচ্ছে, সমাজবিদ্যার কিন্তু বিষয়বস্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হতে থাকছে। যখনই সমাজবিদ্যার সমাজে কিছু পরিবর্তন হচ্ছে, তখন সমাজবিদ্যার যে বিষয়বস্তু সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই এটা সবসময় একটা গতিশীল বিজ্ঞান, এটা কিন্তু স্থির নেই, এটা থেমে নেই। এখানে আমরা যদি উদাহরণ বলতে যাই, তাহলে এটা আমরা বলতে পারি যে আগে কিন্তু আমরা যখন কাউকে চিঠি পাঠাতাম বা কোনো লেটার দিতাম, তখন আমরা পোস্ট করতাম। সেই গভর্নমেন্ট পোস্ট হোক, তারও আগে ছিল যেটা হচ্ছে যে টেলিগ্রাম। আমরা টেলিগ্রাম করতাম, যে কয়েকটা শব্দ লিখে শুধু আমরা কাউকে একটা ছোট্ট মেসেজ দিতাম, কারণ তখন সেটা ছিল খুব কস্টলি। কিন্তু দিনের পর দিন যত উন্নত হচ্ছে, আমরা এখন কি পেয়ে গেছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া পেয়ে গেছি। আমরা মুহূর্তের মধ্যেই আমরা সেই মেসেজ আমরা মানে পাঠিয়ে দিতে পারছি যাকে দরকার, যে ব্যক্তিকে দরকার। আমরা যে এই যে ক্লাসটা করছি, সেই ক্লাসটাও কিন্তু একটা টেকনোলজির পার্ট, এটাও কিন্তু একটা উন্নতির একটা বিষয়, মানে একটা আহ কি বলবো, ডিজিটাল বিপ্লবের একটা কারণ সেখান থেকে আমরা পেয়েছি। আরো একটা বিষয়, যে কোভিড-19 পর যে আমাদের অনলাইন শিক্ষার যে প্রসার, সেটা যে অনেকটা বেড়ে গেছে এবং সমাজে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আমরা অনলাইনেই পড়তে অভ্যস্ত হয়ে উঠেছি। প্রথম প্রথম আমরা অনলাইনে পড়তে গিয়ে আমরা প্রথমে বিরক্ত বোধ করতাম, যে এইভাবে কখনো পড়া হয়তো সম্ভব নয়, বা এইভাবে পড়া যদি পড়ানো হয় তাহলে সেটা হয়তো ইফেক্টিভ হবে না, বা সেই মতো পড়ানো যাবে না। কিন্তু যত দিন যাচ্ছে তত আমরা বুঝতে পারছি যে না, ব্যাপারগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। কারণ কোন একটা টিচার, যদি আমরা বলি যে একটা টিচার যদি সে দিল্লির হয় বা বোম্বাইয়ের হয় বা কলকাতার হয়, তো সে রিমোট এরিয়াতে, আমাদের কোনো একটা রিমোট এরিয়া বা উত্তরবঙ্গের কোনো একটা ছেলে বা স্কুলে সে পড়াতে আসতে পারবে না। ফিজিক্যালি আসতে গেলে তাকে টাইম লাগবে, তিনি হয়তো আসতে পারবেন না, বা অনেক কিছু বিষয় থাকবে। কিন্তু এই ইন্টারনেটের যুগে যখন ডিজিটাল বিপ্লব হলো, এই কোভিড-19 পরে আমরা যখন অনলাইন ক্লাসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, তখন আমরা কোনো একটা ভালো টিচারের ক্লাসও কিন্তু আমরা রিমোট এরিয়াতে বসে অনায়াসে করতে পারি। এগুলো কিন্তু হচ্ছে সব কিন্তু সমাজ যত পরিবর্তন হচ্ছে, তাই সম্ভব হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। তাই এটা হচ্ছে গতিশীল বিজ্ঞান। সমাজবিদ্যার পরিধি। তো আমরা যখন সমাজবিদ্যার যখন আমরা প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, যখন সংজ্ঞাগুলো দেখলাম, সেখান থেকে আমরা অনেকটা ধারণা পেয়ে গেছি যে এর কি কি পরিধি হতে পারে, যে কোন কোন বিষয়গুলো এর আন্ডারে আসতে পারে। পরিধি মিন্স কোন কোন বিষয়গুলো এর মধ্যে রয়েছে। তো এর পরিধি যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ মানে অত্যন্ত বিস্তৃত। তো এটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রথমত সামাজিক সম্পর্কের অধ্যয়ন, যেটা প্রথমত আমরা বলি সামাজিক সম্পর্ক, যেটা সেটা হচ্ছে পরিবার, তারপরে বিবাহ, আত্মীয়তা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, সেগুলো হচ্ছে সামাজিক সম্পর্কের অধ্যয়ন। তারপরে হচ্ছে যে সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা, ধর্ম, রাষ্ট্র, অর্থনীতি, সবগুলোই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। এগুলো সমাজবিদ্যার পরিধি। তারপরে সামাজিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীর বিষয়টা আমরা পরের টপিকে অবশ্যই পড়বো, এটা আমাদের আলোচ্য বিষয়, আমাদের সিলেবাসে রয়েছে। আপাতত এটা আমরা জেনে রাখি যে সামাজিক গোষ্ঠী সেটা হচ্ছে প্রাথমিক এবং গৌণ দুটো গোষ্ঠী। এটা কিন্তু সমাজবিদ্যার পরিধির মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে সামাজিক প্রক্রিয়া, সহযোগিতা রয়েছে, প্রতিযোগিতা, সংঘর্ষ, সমন্বয়, এগুলো হচ্ছে সামাজিক প্রক্রিয়া। সামাজিক পরিবর্তন, যেটা এখনই বললাম, যে আধুনিকীকরণ, মডার্নাইজেশন, নগরায়ন, আরবানাইজেশন, শিল্পায়ন। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে সামাজিক পরিবর্তন। এগুলোও কিন্তু সমাজবিদ্যার পরিধির মধ্যে পড়ছে। সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ কি, সেগুলো হচ্ছে আইন, রীতিনীতি, ধর্ম, জনমত, যেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখে, সেগুলো হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা হচ্ছে দারিদ্র, বেকারত্ব, অপরাধ, লিঙ্গ বৈষম্য, এগুলো হচ্ছে সামাজিক সমস্যা। এই সমস্ত বিষয়গুলি কিন্তু সমাজবিদ্যার হচ্ছে পরিধি। সমাজবিদ্যা, আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে সমাজবিদ্যা হচ্ছে সমাজের সামগ্রিক বিষয়ের অধ্যয়ন।
মানে সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে সমাজে, সেটার কিন্তু একটা অধ্যয়ন হচ্ছে সমাজবিদ্যা, তাই তার পরিধিটাও কিন্তু অনেক বিস্তৃত। আমি এখানে আহ 1 মিনিট এসএনএস একাডেমি সম্পর্কে দুই একটা আমি কথা বলতে চাই, তারপর আমি নেক্সট স্লাইডে যাব। এসএনএস একাডেমি এই মাসে একটা অফার রেখেছে, সেটা হচ্ছে যে আমাদের এই মাসের যে পেমেন্টটা সেটা হচ্ছে 299, সেটা অফার রাখা হয়েছে 1 মাসের জন্য। নেক্সট মান্থ থেকে সেটা 499 হয়ে যাবে। আর আমরা প্রতি মাসে 8টা লাইভ ক্লাসের ব্যবস্থা রাখছি। 8টা লাইভ ক্লাসের পরে আমরা স্টাডি যে মেটেরিয়ালস হবে সেটা প্রোভাইড অবশ্যই করা হবে। এমসিকিউ নিয়ে ডিসকাস করা হবে, সেটা পরে লাইভ মক টেস্টের ব্যবস্থা অবশ্যই থাকবে। রেকর্ডিং ক্লাসগুলোর যে রেকর্ডিং সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। তারপরে লাইভ কোশ্চেন অ্যান্সার যে সেশন বা কোনো ডাউট যদি ক্লিয়ার থাকে, হয় ক্লাসে বা অন্য কোনো সময়ে যদি হয়, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বাই কল যে টিচাররা রয়েছেন অ্যাভেলেবেল গ্রুপ অ্যাডমিন, তাদের কাছ থেকেও আমরা জেনে নিতে পারি। আমরা চাই যে এখানে আমরা এখন যেটা দেখছি যে অনেক কোচিং সেন্টার রয়েছে, আমরা অনেকের কাছ থেকে শুনে থাকি বা অনেক কিছু জেনে থাকি। তো আমাদের এটা আজকে এসএনএস একাডেমির পক্ষ থেকে 3rd ডেমো ক্লাস। আমরা ডেমো ক্লাস গুলো দিচ্ছি যাতে আপনারা দেখেন, এবং আমাদের যে বিষয়গুলো আমরা উপস্থাপনা করার চেষ্টা করছি আমাদের মতো করে, সেখানে যদি আমাদের কোনো আপনাদের সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই নেব এবং সেটাকে ইমপ্রুভ করব। এবং আমরা এটাই বলবো যে আমাদের যে ডেমো ক্লাসের পরে আমরা স্টাডি মেটেরিয়ালসটা আমরা গ্রুপে অবশ্যই প্রোভাইড করব। সেগুলো দেখার পরে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ, এই কোচিং এ আমাদের মানে যাওয়া যেতে পারে, তাহলে অবশ্যই আপনারা সেখানে অ্যাডমিশনটা অবশ্যই নেবেন। এখানে আমরা যতটা পারবো আমাদের যে টিচার রয়েছে তারা সহযোগিতা করব আপনাদেরকে, যে নেক্সট এসএলএসটি এক্সাম হবে সেখানে সাফল্য নিয়ে আসতে। এখানে শুধুমাত্র একটা আরো আমি বিষয় বলি, যে আমরা যখন কোনো একটা স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাই বা পড়ে নিই বা কোথাও বই পড়ি, টেক্সট বুক পড়ি, অবশ্যই টেক্সট বুক পড়া ভালো, অবশ্যই পড়তে হবে, টেক্সট বুকের কোনো বিকল্প নেই। কিন্তু অনেক সময় হয়ে যায় কি, কোন পার্ট থেকে কোন কোশ্চিন আসতে পারে, আমরা যেটুকু কন্টেন্ট আজকে কভার করছি বা আমরা যেটুকু সিলেবাসে আছে, আমরা যতটুকু পড়ি বা পড়বো, সেখান থেকে সম্পূর্ণ কন্টেন্ট থেকে কোশ্চেন কখনোই হয় না। কিছু পার্ট থাকে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে। যেমন এখানে ইম্পর্টেন্ট যেগুলো পড়ালাম সেগুলোর মধ্যে হচ্ছে যে ব্যুৎপত্তিগত অর্থ, যেটা বললাম যে সোসিওলজির পার্টটা, ওই ল্যাটিন শব্দ না গ্রিক শব্দ, ওইটা একটা বিষয় রয়েছে। যে তারপরে হচ্ছে যে সমাজবিদ্যার জনক কাকে বলা হয়, কত সালে। তো কিছু কিছু পার্ট রয়েছে যেগুলো অবশ্যই আমরা একবার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে এমসিকিউ এবং আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে পরীক্ষার্থীদের এটা না মনে হয় যে আমরা পুরো ব্যাপারটা আমরা স্টাডি মেটেরিয়ালসটা নিলাম, পড়লাম, কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না। কিন্তু বিষয়টা হলো যে আমরা ধরে ধরে বলে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পড়লে স্মার্ট ওয়ার্ক করলে আমরা স্মার্ট রেজাল্টও পেতে পারি, সেইটার দিকে আমরা একটু ধ্যান দেব। সেই জন্য আমরা সর্বত চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার। এটাই আমার বলার ছিল এসএনএস একাডেমির ব্যাপারে। আমি এবার নেক্সট স্লাইডে মুভ করছি। নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বা এডুকেশনাল সোসিওলজি। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, সমাজতত্ত্বের কিন্তু আরো কয়েকটা শাখা রয়েছে। সমাজতত্ত্বের মানে সোসিওলজির কি কি শাখা রয়েছে সেগুলো হচ্ছে ঐতিহাসিক সমাজতত্ত্ব, তারপরে আইনের সমাজতত্ত্ব, গ্রামীণ সমাজতত্ত্ব, নগর সমাজতত্ত্ব, শিল্প সমাজতত্ত্ব, শিক্ষার সমাজতত্ত্ব, ধর্মের সমাজতত্ত্ব, রাজনৈতিক সমাজতত্ত্ব। অনেকগুলো সমাজতত্ত্বের বিষয় এখানে রয়েছে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষার সমাজতত্ত্ব বা শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যাটা কিন্তু হচ্ছে একটা সোসিওলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ বা সেটা হচ্ছে প্রয়োগমূলক শাখা। তো অ্যাপ্লাইড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এরকম, যে আমরা ভূগোল পড়ি সেটা হচ্ছে জিওগ্রাফি, আবার যখন আমরা পড়ি অ্যাপ্লাইড জিওগ্রাফি সেটা কিন্তু মোর অ্যাডভান্স। কিভাবে দুটো ডিফারেন্সটা কি?
সেটার দুটো ডিফারেন্স হচ্ছে যে জিওগ্রাফিতে আমরা যে সাধারণ জিওগ্রাফির যে বিষয়বস্তু সেগুলো আমরা পড়ে থাকি, কিন্তু অ্যাপ্লাইড জিওগ্রাফিতে কি পড়ে থাকি, সেইগুলোর ব্যবহার, যে আমরা থিওরি পড়েছি, যে নলেজ আমরা গেইন করেছি, সেগুলো আমরা বাস্তবে প্রয়োগ করে সমস্যার সমাধান করাটাকে অ্যাপ্লাইড বলা হয়ে থাকে। তাই অলওয়েজ যখনই কোনো একটা ব্রাঞ্চ অ্যাপ্লাইড হয় সেটা মোর অ্যাডভান্সড হয়। এখানে শিক্ষা সরই সমাজবিদ্যাটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ হচ্ছে সোসিওলজির। তো সোসিওলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ এটা। তো অবশ্যই এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা শাখা সোসিওলজি। তো এটাকে আমরা ডিফাইন করতে গেলে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো সমাজ বিজ্ঞানের এমন একটি শাখা যা শিক্ষা ও সমাজের পারস্পরিক সম্পর্ক এবং শিক্ষার সামাজিক ভিত্তি নিয়ে আলোচনা করে। এটা শিক্ষা এবং সমাজের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেইটা নিয়ে আলোচনা করে। এটা কি কি বিশ্লেষণ করে, শিক্ষা কিভাবে সমাজকে প্রভাবিত করে, আর দ্বিতীয়টা হচ্ছে সমাজ কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। আমি এই দুটো পয়েন্টকে আগে ডিসকাস করতে চাই, তারপরে আগে বাড়ছি। শিক্ষা কিভাবে সমাজকে প্রভাবিত করে আর সমাজ কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। শিক্ষা আমরা যখন গ্রহণ করি তখন আমাদেরকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা কি করি, একটা স্টুডেন্টকে আদর্শ নাগরিক, আদর্শ সমাজে বসবাসকারী একজন যোগ্য ব্যক্তি হিসাবে গড়ে তুলতে সাহায্য করি। তার পিছনে যত কিছু করার দরকার আমরা সেগুলো করে থাকি। আমরা শিক্ষার মাধ্যমে কোন একটা ছেলেকে স্কুলে, যে কোন একটা ছেলেটা যখন স্কুলে যাচ্ছে, সে যখন সকালবেলা যখন অ্যাসেম্বলিতে দাঁড়াচ্ছে, মানে সকালে যখন ও স্কুলে যায় অ্যাসেম্বলিতে দাঁড়ায়, লাইনে দাঁড়ায়, তখন সেটার মাধ্যমে একটা ডিসিপ্লিন, টাইমে যাচ্ছে সেটা একটা ডিসিপ্লিন। তার মধ্যে যে শিষ্টাচার, শিক্ষককে যখন সে আহ মানে রেসপেক্ট দিচ্ছে, সেই শিষ্টাচার, এগুলো সব কিছুই কিন্তু একটা শিশুকে একটা আদর্শ নাগরিক, আদর্শ সমাজের ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। তাহলে শিক্ষা সমাজকে একটা কিছু দিচ্ছে, সামাজিক ভাবে তৈরি করছে। শিক্ষা আরো যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে যে সংস্কৃতি রয়েছে আমাদের, সেগুলো একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে নিয়ে যায়, সেগুলোকে সংরক্ষণ করে। শিক্ষা এইভাবে সমাজকে কিন্তু প্রভাবিত করে থাকে। দ্বিতীয় হচ্ছে সমাজ কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। আমরা সমাজে বসবাস করি, সমাজের যে চাহিদা, সমাজের যে ডিমান্ড, সেটা সব সময় কিন্তু একই রকম নয়। যখনই আমাদের সমাজের উন্নয়ন হচ্ছে, যেমন আমি বললাম যে নগরায়ন, আরবানাইজেশন, গ্লোবালাইজেশন, এগুলো যখন হচ্ছে, সমাজের উন্নতি হচ্ছে, তার বিষয়বস্তু কিন্তু চেঞ্জ হচ্ছে, তখন আমরা শিক্ষার ক্ষেত্রে কিভাবে সেটাকে প্রভাব করছি, সেগুলোর কন্টেন্ট যখন আমরা শিক্ষার এইমস অ্যান্ড অবজেক্টিভস তৈরি করছি, শিক্ষার যে উদ্দেশ্য তৈরি করছি, সমাজ কিন্তু শিক্ষার কি উদ্দেশ্য হবে, শিক্ষার কি বিধেয় হবে, সেটা কিন্তু সমাজ তৈরি করে। সমাজের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা শিক্ষার এইমস অ্যান্ড অবজেক্টিভস ডিটারমাইন করে থাকি, স্থির করে থাকি। তারপরে কি করি, সমাজ সমাজের যে বিষয়টা রয়েছে সেই অনুযায়ী আমরা শিক্ষার যে মেথড, যে টিচিং মেথড, সেগুলো প্রভাবিত হয়। শিক্ষার যে কন্টেন্ট, যেটা বিষয়বস্তু, সেটা কিন্তু সমাজ ঠিক করে দেয়, মানে সামাজিক যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী। যেমন আরবানাইজেশন হচ্ছে, যেমন গ্লোবালাইজেশন হচ্ছে, তারপরে আমি যেটা বললাম যে ইন্টারনেট, আইসিটি, যে পুরো যে ইন্টারনেটের যে একটা ইয়ে হচ্ছে, পুরো আইসিটির যে ব্যাপার আসছে, এগুলো যখন সমাজে আসছে, তার বিষয়বস্তু চেঞ্জ হচ্ছে, সমাজকে প্রভাবিত করছে, তখন আমরা কিন্তু তার বিষয়বস্তুকে সেইভাবে কিন্তু আমরা শিক্ষার যে বিষয়বস্তু, এইমস অ্যান্ড অবজেক্টিভ, সবকিছুকে কিন্তু সেইভাবে সেট করছি। তাহলে দুটো কিন্তু একই মুদ্রার কিন্তু এপিট ওপিট, মানে শিক্ষা একদিক দিয়ে সমাজকে কিছু জিনিস দিচ্ছে, আর সমাজের যে সমস্ত যে ডিমান্ড গুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমরা সেইভাবে আমরা সেইগুলোর এইমস অবজেক্টিভ, সেইগুলো কন্টেন্ট সেইভাবে আমরা কিন্তু তৈরি করছি। তারপরে কি আসছে, শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন ঘটায়, যে সমাজের যে পরিবর্তন, সেটা শিক্ষা কিভাবে সমাজকে পরিবর্তন ঘটায়, সমাজকে কিভাবে পরিবর্তন করছে, সেটাও কিন্তু শিক্ষার বিষয় থেকে আসছে। শিক্ষা কিভাবে সামাজিকীকরণ সম্পন্ন করে, সোশিয়ালাইজেশনের যে ব্যাপারটা আছে সেইটা আমরা দেখে থাকি। তো আমার যে কথাগুলো হচ্ছে সব স্পষ্ট শোনা যাচ্ছে তো? কেউ রেসপন্স করবে? হ্যাঁ স্যার। কোনো স্পিড হয়ে যাচ্ছে পড়ানো কিংবা কোনো কিছু, সবকিছু বোঝা যাচ্ছে তো ঠিকঠাক?
হ্যাঁ স্যার সব ঠিক আছে। ওকে, আমি কন্টিনিউ করছি। নেক্সট স্লাইড। তো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা যে আছে সেটার ধারণাটা আমরা প্রথমে একবার দেখে নিই যে, তো সেই বিষয়টা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে সমাজবিদ্যার যে প্রয়োগমূলক শাখার উদ্ভব ঘটে তা হলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বা এডুকেশনাল সোসিওলজি। আমি যে বিষয়টা প্রথমে বললাম যে প্রয়োগমূলক শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ যেটাকে বলা হচ্ছে সোসিওলজির, এটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ এডুকেশনাল সোসিওলজিটা। এমিলি ডুরখেমের মতে ব্যক্তি জীবনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষা, শিক্ষা প্রক্রিয়ার সাহায্যে একটি বিশেষ সমাজের আদর্শ নাগরিক তৈরি করা। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তিকে সমাজের উপযোগী করে গড়ে তোলা। সে আমি বললাম অবশ্যই যে শিক্ষার কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে সমাজের উপযোগী করে গড়ে তোলা। এবার আমরা যদি ভারতের পার্সপেক্টিভে বলি বা কোনো দেশের পার্সপেক্টিভে বলি, তাহলে অবশ্যই একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা। তো শিক্ষার সেই আদর্শ নাগরিক বা আদর্শ সমাজের ব্যক্তি হিসেবে গড়ে তুলতে গিয়েই কিন্তু সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে যে একটা স্টুডেন্টকে, একটা ব্যক্তিকে কি কি করা দরকার আর কি কি করা দরকার নয়, ডুস অ্যান্ড ডোন্টস সবকিছুই কিন্তু ওর মাঝে চলে আসবে একটা মেন একটা পয়েন্টের মধ্যেই। তাই তিনি এইভাবে এটাকে ডিফাইন করেছেন। কিন্তু জর্জ পেইনি 1928 খ্রিস্টাব্দে প্রিন্সিপালস অফ এডুকেশনাল সোসিওলজি নামক বিখ্যাত পুস্তকে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যাকে নতুন মাত্রা দান করেছেন। তিনি বলেছেন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো সমাজবিদ্যার সেই শাখা যার সাহায্যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক দল, সামাজিক প্রক্রিয়ার বর্ণনার মাধ্যমে ব্যক্তি তার অভিজ্ঞতা অর্জন করে এবং সেগুলিকে সংগঠিত করে। জর্জ পেইনিকে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক বলা হয়। এইখানে দুটো বিষয় রয়েছে যে দুটো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জর্জ পেইনি 1928 খ্রিস্টাব্দে প্রিন্সিপাল অফ এডুকেশনাল সোসিওলজিতে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যাকে নতুন মাত্রা দান করেছেন। তার বইয়ের নামটা হচ্ছে প্রিন্সিপালস অফ এডুকেশনাল সোসিওলজি, সেটা হচ্ছে সালটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কে হচ্ছে জর্জ পেইনি। আর আমরা সোসিওলজির জনক কাকে পেয়েছিলাম, কারো যদি মনে থাকে তাহলে রেসপন্স করবে প্লিজ। সোসিওলজির জনক আমরা কাকে বললাম? আগস্ট কমিট। হ্যাঁ, আগস্ট কমতে বা কোতকে, দুটোই আমরা উচ্চারণ করতে পারি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আমি কিন্তু একটু একটু করে ধরিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার সংজ্ঞা, যে বিভিন্ন দার্শনিক শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যাকে কিভাবে মানে সংজ্ঞায়িত করেছেন। তো আমরা প্রথমে রবিনসন স্মিথের যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো শিক্ষাক্ষেত্রে সমাজবিদ্যার নীতি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। তিনি কি বলছেন যে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো সেইটা যেখানে আমরা সমাজবিদ্যার যে নীতি আছে এবং বৈজ্ঞানিক পদ্ধতির আমরা যে প্রয়োগ করি সেটাই হলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। আমি বলেছি যে অ্যাপ্লাইড ব্রাঞ্চ বা প্রয়োগ। তো এখানে যে সমাজবিদ্যার যে নীতি এবং বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেগুলো যখন আমরা এখানে প্রয়োগ করছি শিক্ষাক্ষেত্রে, তখন সেটাই হয়ে যাচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। মানে সোসিওলজির আমরা যে নীতি এবং বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আমরা যখন শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করছি তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। আর সেই জন্যই শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ সোসিওলজি। এবার বোঝা গেছে? রেসপন্স করবে প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দ্বিতীয় যে সংজ্ঞাটা সেটা হচ্ছে বুকেশের মতে, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো শিক্ষার মৌলিক সমস্যাগুলির সমাধানে সমাজবিদ্যার প্রয়োগ। তৃতীয় কার্টের মতে, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো শিক্ষা প্রক্রিয়ার জন্য যা তাৎপর্যপূর্ণ সেই সকল বিষয় সমাজবিদ্যার বিষয়ের মাধ্যমে আলোচিত হয়। ওয়াটাওয়ের মতে, অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো শিক্ষা এবং সমাজের মধ্যে সম্পর্কের বৈজ্ঞানিক আলোচনা। তো এই সমস্ত যে চারজনের আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম, সেখান থেকে আমরা যদি শিক্ষাশ্রয়ী সমাজকে আমরা ডিফাইন করতে যাই বা সংজ্ঞায়িত করি, তাহলে হবে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো সমাজবিদ্যার এমন একটি প্রয়োগমূলক শাখা যার সাহায্যে শিক্ষার সকল দিকের উন্নয়নের জন্য সমাজবিদ্যার নীতি, পদ্ধতি, কৌশল, বৈজ্ঞানিক মনোভাব ইত্যাদির প্রয়োগ। মানে হচ্ছে যে সোসিওলজির যে সমস্ত রয়েছে নীতি, পদ্ধতি, কৌশল, বৈজ্ঞানিক মনোভাব, এগুলো আমরা যখন শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করছি শিক্ষার কেন শিক্ষার উন্নতির জন্য, তখনই সেটা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা।
তাহলে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কাকে বলা হয়? জর্জ পাইনি, আমেরিকান এডুকেটর একজন, তিনি, তাকে বলা হচ্ছে যে কি এডুকেশনাল সোসিওলজির বা শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক। তার বইটার নাম দ্য প্রিন্সিপালস অফ এডুকেশনাল সোসিওলজি, 1928। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখে নেব শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি। তো আমরা যেহেতু সোসিওলজির যে প্রকৃতি বা বৈশিষ্ট্য দেখেছি, সেগুলোর মধ্যে অনেকটা ওভারল্যাপিং করবে সেই হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতিও। তো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে এটি সামাজিক বিজ্ঞান। অবশ্যই এটি সমাজ এবং শিক্ষার মধ্যে যে মেলবন্ধন রয়েছে সেটিকে ডিফাইন করে, সেটিকে আলোচনা করে, তাই এটি হচ্ছে সামাজিক বিজ্ঞান। দ্বিতীয় হচ্ছে এটি একটি প্রয়োগমূলক বিজ্ঞান। আমি এটা বারবারই বললাম যে এটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ দ্য সোসিওলজি। এটা একটা প্রয়োগমূলক বিজ্ঞান, সোসিওলজির একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ, যে এখানে আমরা সোসিওলজির যে সমস্ত রীতিনীতি, যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে আমরা যখন এখানে অ্যাপ্লাই করি, সেই জন্য এটাকে বলা হয় প্রয়োগমূলক বিজ্ঞান। তারপর হচ্ছে আন্তঃবিষয়ক, ইন্টারডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারি বলতে আমরা কি বোঝাই? যে ইন্টারডিসিপ্লিনারি বলতে বোঝায় যখন কোনো ডিসিপ্লিনের মধ্যে যখন সম্পর্ক, ভেতরে যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা বোঝাই। এক মিনিট। তারপরে আছে আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে যে গতিশীল। আমরা গতিশীল ব্যাপারটা নিয়ে আমরা অবশ্যই সোসিওলজি যখন সমাজবিদ্যার যখন আলোচনা ধারণা করছিলাম, তখন আমরা দেখেছি যে সমাজ কোনো স্থির বিষয় নাই, সব সময় গতিশীল। তেমনি শিক্ষার বিষয়টাও কিন্তু একটা গতিশীল বিষয়। এটা কিন্তু কখনো থেমে থাকে না, এটাও একটা ডায়নামিক বিষয়, সব সময় এটা কিন্তু উন্নতি করে চলেছে। তো এর সঙ্গে সঙ্গে যে শিক্ষার যে সিলেবাস বা তার কন্টেন্ট, পাঠ্যক্রম, পদ্ধতি, এগুলো, উদ্দেশ্য, এগুলো সব সময় কিন্তু এগুলো কিন্তু আপডেট হতেই চলেছে। আমরা এখন পড়ি যেমন ব্লেন্ডেড লার্নিং বা ফ্লিপড ক্লাসরুম, এগুলো নতুন নতুন ব্যাপার আসছে। ব্লেন্ডেড লার্নিং কি? যে আমরা যখন অফলাইন এবং অনলাইন দুটো মুডকে আমরা যখন মিশ্রণ করে দিই, সেটা হচ্ছে ব্লেন্ডেড। আর ফ্লিপড ক্লাসরুম যখন আমরা যেটা ট্র্যাডিশনাল ক্লাসরুম, যেটা আমরা যেভাবে ক্লাস করি তার উল্টো যেটা, সেটা হচ্ছে ফ্লিপড ক্লাসরুম। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে যত এগোচ্ছে তত কিন্তু আপডেট হচ্ছে। আর তখনই কিন্তু শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কিন্তু যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই এটি একটি গতিশীল। 5, সমাজ ও শিক্ষার পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন। সমাজ ও শিক্ষার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, এটা সে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা অধ্যয়ন করে থাকে। যেমন শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করা, পাঠ্যক্রম নির্ধারণ করা, শিক্ষার ভাষা নির্ধারণ করা, শিক্ষা পদ্ধতি কি হবে সেটা নির্ধারণ করা, এগুলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি। নেক্সট, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধি কি কি, এর পরিধি কি, কি কি বিষয় নিয়ে আলোচনা করে? শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও সমাজের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেইটা কিন্তু আলোচনা করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোন একটা স্টুডেন্ট তার যে মূল্যবোধ, পরিবেশ পরিবেশ শিক্ষা, মানবাধিকার শিক্ষা, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে তাকে যে শিক্ষা দেওয়া হয়, সেইটা হচ্ছে যে শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্ক। বিদ্যালয় ও সমাজ, বিদ্যালয়কে বলা হয় মিনিয়েচার অফ দ্য সোসাইটি। তো এটা কে বলেছিল? জন ডিউ বলেছিল যে মিনিয়েচার অফ দ্য স্কুল ইজ দ্য মিনিয়েচার অফ দ্য সোসাইটি। তো বিদ্যালয়ে যে সংস্কৃতি, মূল্যবোধ, আদর্শ, সেগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। যেমন আমরা স্বাধীনতা দিবস পালন করি, প্রজাতন্ত্র দিবস পালন করি, এগুলোর মাধ্যমে আমরা কি শিক্ষা দিই? জাতীয় সংহতি, এই যে জাতীয় সংহতি, ভ্রাতৃত্ববোধ, এগুলো আমরা স্টুডেন্টদের মধ্যে আমরা ইনকালকেট করে থাকি। সামাজিকীকরণ মানে হচ্ছে সোশিয়ালাইজেশন,
শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা যে সামাজিকীকরণ সেটা আমরা করে থাকি, যেমন রীতিনীতি, মূল্যবোধ, আচরণ, সংস্কৃতি শিখে সমাজের উপযোগী আমরা সদস্যে কিন্তু পরিণত হই। যেমন সোশ্যাল ট্যাবুজ, কুসংস্কার বা বিভিন্ন ধরনের যে অন্ধবিশ্বাস রয়েছে সেগুলোকে কিন্তু আমরা বিলিভ করি না। আমরা কখন সেগুলোকে আমরা ভেরিফাই করতে পারি? যখন আমরা শিক্ষা গ্রহণ করি, তখন আমরা সেগুলো জানতে পারি যে এগুলো একটা অন্ধবিশ্বাস বা কুসংস্কার। এর মাধ্যমে সামাজিকীকরণ সম্ভব নয়, তাই আমরা ওগুলোকে রিজেক্ট করি বা নেগলেক্ট করি। তারপরে হচ্ছে যে সংস্কৃতি ও শিক্ষা। সংস্কৃতি ও শিক্ষা, শিক্ষা সংস্কৃতিকে, মানুষের যে একটা সংস্কৃতি রয়েছে সেটাকে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যেমন নিয়ে যায়, তেমন সেটা রক্ষাও করে। তো শিক্ষা এবং সংস্কৃতি একে মানে এ শিক্ষাশ্রয়ী সমাজের এটা একটা পরিধি। সামাজিক পরিবর্তন ও শিক্ষা, এটাও শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার একটা পরিধি। গণতন্ত্র ও শিক্ষা। গণতন্ত্র, যেমন এখানে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ মানে স্টুডেন্টের মধ্যে নিয়ে আসতে পারি। সেখানে স্বাধীনতা, লিবার্টি বা সাম্য, ভ্রাতৃত্ববোধ, এই সমস্ত বিষয়গুলো থাকবে। সহনশীলতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মাঝে কিন্তু থাকবে। তারপরে আছে শিক্ষা ও সামাজিক নিয়ন্ত্রণ, যেমন রয়েছে শৃঙ্খলা, নিয়মবর্তিতা বা নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ। এই সমস্ত বিষয়গুলো আসবে শিক্ষা ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে। শিক্ষা ও সামাজিক গতিশীলতা। শিক্ষা ও সামাজিক গতিশীলতা, যেমন আমরা শিক্ষার মাধ্যমে, যেমন আমি বললাম যে গতিশীলতা অবশ্যই, যেমন হচ্ছে যে দক্ষতা বৃদ্ধি করে। যেমন আমরা এনইপি 2020 যেটা এসেছে, সেখানে আমরা আইসিটির ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি। টিচার এডুকেশন থেকে শুরু করে সমস্ত ক্লাসগুলোতেই সেই আইসিটি ইন্টিগ্রেশনটাকে দেখা হচ্ছে যে যেখানে ইন্টিগ্রেট করা হোক, তাহলে কি হবে? স্কিল বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে শিক্ষা ও সামাজিক গতিশীলতার মধ্যে। শিক্ষা ও জাতীয় সংহতি, যেটা আমি এক্ষুনি বললাম যে জাতীয় সঙ্গীত পাঠ যেটা সকালে অ্যাসেম্বলির সময় করা হয়, সাংবিধানিক মূল্যবোধ, মৌলিক যে কর্তব্যগুলো, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা ও জাতীয় সংহতির মধ্যে আসবে। শিক্ষা ও সামাজিক সমস্যা। সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, যেমন দারিদ্র্য, বেকারত্ব, লিঙ্গ বৈষম্য, অপরাধ, শিশু শ্রম, নিরক্ষরতা, এই সমস্ত জিনিস থেকে আমরা নিস্তার পেতে পারি শিক্ষার মাধ্যমে। যখন আমরা শিক্ষা গ্রহণ করব, এই সমস্ত সামাজিক সমস্যা তখন সমাজ থেকে দূরীভূত হবে। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের সামাজিক ভিত্তি। অবশ্যই সমাজে যে সামাজিক যে চাহিদা রয়েছে, সেই সামাজিক চাহিদার উপর ভিত্তি করে আমাদের পাঠ্যক্রম তৈরি হবে। স্কিল ডেভেলপমেন্ট, ভোকেশনাল এডুকেশন, যেগুলো আমাদের অ্যাড করা হয়েছে ক্লাস 12 এর সময়ে, ভোকেশনাল এডুকেশন, ডিজিটাল লিটারেসি। তো সমাজ যত পরিবর্তন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো চেঞ্জ হচ্ছে, তখন পাঠ্যক্রমও সেইভাবে আমরা তৈরি করছি সমাজের উপর ভিত্তি করে। শিক্ষক ও সমাজ। শিক্ষক ও সমাজ, শিক্ষক আর সমাজ হচ্ছে, শিক্ষক হচ্ছে স্কুল এবং সমাজের মধ্যে যে সেতু বন্ধন করে, সেই রোলটা প্লে করে। শিক্ষক হচ্ছে একজন ইনস্ট্রাক্টর বা একজন কি বলবো টিউটর, যে সমস্ত বিষয়টাকে স্কুলের মধ্যে যে সংস্কৃতি ধারক এবং বাহক হবে, সেই এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে ট্রান্সমিট করবে যে সংস্কৃতি, তার একজন ইনস্ট্রাক্টর। সামাজিক পরিবর্তনের এজেন্ট। তাহলে হচ্ছে এগুলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধি। নেক্সট, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রয়োজনীয়তা। তাহলে আমাদের শিক্ষা এডুকেশনাল সোসিওলজির কি প্রয়োজন রয়েছে? তাহলে আমাদের এগুলো দেখে নিতে হবে পয়েন্টগুলো। সমাজকে বুঝতে সাহায্য করে, শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে সাহায্য করে, শিক্ষার্থীদের সামাজিক চাহিদা সেটা বুঝতে সাহায্য করে, সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে সাহায্য করে, জাতীয় সংহতি গড়ে তুলতে সাহায্য করে, গণতান্ত্রিক মূল্যবোধ যে রয়েছে সেটা শিক্ষার্থীর মধ্যে গড়ে তোলে, সামাজিক পরিবর্তন যেটা রয়েছে সেটাকে ত্বরান্বিত করে, শিক্ষার পরিকল্পনা প্রণয়নে সাহায্য করে, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে বুঝতে সাহায্য করে, শিক্ষার মাধ্যমে সামাজিক পুনর্গঠন সম্ভব হয়। এই সমস্ত বিষয়গুলো রয়েছে প্রয়োজনীয়তা, যেগুলো আমরা প্রকৃতিতে পড়লাম বা বৈশিষ্ট্যতে পড়লাম। নেক্সট হচ্ছে শিক্ষা ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক। শিক্ষা ও সমাজ বিজ্ঞান, আমি একবার বললাম যে
কয়েনের এপিঠ ওপিঠ। সমাজ বিজ্ঞান শিক্ষাকে প্রভাবিত করে, অপরপক্ষে শিক্ষা সমাজকে প্রভাবিত করে। দুটো কিন্তু মুদ্রার এপিঠ আর ওপিঠ। সমাজ বিজ্ঞান শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে? শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করে, পাঠ্যক্রম নির্ধারণে প্রভাব ফেলে, শিক্ষণ পদ্ধতি নির্ধারণে সাহায্য করে, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠন করে। এইভাবে সমাজ শিক্ষাকে প্রভাবিত করে থাকে। অপরপক্ষে শিক্ষা সমাজকে কিভাবে প্রভাবিত করে? সামাজিক পরিবর্তন নিয়ে আসে, দিয়ে শিক্ষাকে সামাজিক সমাজকে প্রভাবিত করে, সংস্কৃতি সংরক্ষণ করে থাকে, সামাজিকীকরণ সম্পন্ন করে, জাতীয় সংহতি গড়ে তোলে, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করে, সামাজিক গতিশীলতা বৃদ্ধি করে। আহ তারপরে একজন স্টুডেন্টকে আহ একজন আদর্শ নাগরিক, আদর্শ সামাজিক ব্যক্তি হিসাবে গড়ে তোলে। এগুলো হচ্ছে শিক্ষা ও সমাজের সম্পর্ক। লাস্ট হচ্ছে শিক্ষা ও সমাজ বিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক বা পার্থক্য। এখানে একটা টেবিলে দেওয়া হয়েছে সমাজ বিজ্ঞান আর শিক্ষা। সমাজ বিজ্ঞান সমাজের অধ্যয়ন করে, শিক্ষা ব্যক্তিকে গড়ে তোলে। সমাজ বিজ্ঞান কি করে? সামাজিক প্রতিষ্ঠানের বিশ্লেষণ করে। শিক্ষা কি করে? সামাজিক মূল্যবোধ যেগুলো রয়েছে, ভ্রাতৃত্ববোধ, জাতীয় সংহতি, তারপরে গণতান্ত্রিক বোধ, এগুলোকে গঠন করে থাকে। সমাজ বিজ্ঞান কি করে? সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা করে। শিক্ষা কি করে? সামাজিক পরিবর্তন ঘটায়। আর সমাজ বিজ্ঞান কি করে? সামাজিক সম্পর্ক ব্যাখ্যা করে। শিক্ষা কি করে? সামাজিক সম্পর্কের উন্নয়ন ঘটায়। এই হচ্ছে টোটাল আজকের বিষয় আমরা দেখলাম। এবারে যদি কারো কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলো। এই বিষয়ে কোনো ডাউট থাকলে, কোনো কিছু থ্যাংক জিজ্ঞেস ইউ করার স্যার। থাকলে। ফার্স্টে বলছি স্যার কিভাবে অ্যাডমিশন নেব একটু বলবেন? আমাদের গ্রুপে কিউআর কোড দেওয়া আছে, সেখানে আপনি এই মাসের জন্য আমরা যে অ্যামাউন্টটা রেখেছি 299, সেটা পেমেন্ট করে দিলে সেখানে যে পেড গ্রুপ আছে সেখানে অ্যাড করে নেওয়া হবে। স্ক্রিনশটটা সেই গ্রুপে পাঠিয়ে দিতে হবে। আজকে আমরা আবার কিউআর কোডটা শেয়ার করে দিচ্ছি গ্রুপে, সেখান থেকে আপনি পেমেন্ট করে কিউআর পেমেন্টস এটা আপনি গ্রুপে স্ক্রিনশটটা শেয়ার করে দেবেন, আপনাকে পেড গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আর যদি কোনো কিছু জানার থাকে কারো কোনো বিষয়ে তাহলে অবশ্যই। আমরা সবসময় পড়ি, অবশ্যই পড়া মানে বিষয় যেগুলো আছে, কখনো নোটস পেয়ে যায় বা কোনো জায়গা থেকে যে বইগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আমরা অনেক সময় কিনি, পড়ে নিই। কিন্তু বিষয় হচ্ছে যে যখন কোনো একটা গাইড করার কেউ না থাকে বা বলে দেওয়ার কেউ না থাকে কোন পার্টটা ইম্পর্টেন্ট বা কোন পার্টটা ইম্পর্টেন্ট নয়, তাহলে পুরো কন্টেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, তখন আমাদের পুরো কন্টেন্টটা পড়তে হয়। এখানে আমরা দুটো অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে কি আমরা প্রথমে থিওরি গুলো আলোচনা করে নিলাম, তারপরে আমাদের যে একটা কনসেপ্ট বিল্ড হলো, সেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কোশ্চেন তৈরি করে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হোক বা নতুন এমসিকিউজ হোক, সেগুলোকে নিয়ে একটা একটা আলোচনা করব। তখন যে আরেকটা যে আমাদের যে থিওরি পড়ার যে বিষয়টা থাকবে, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে তখন আমরা যদি সেই অ্যাপ্রোচটাকে আবার কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের যে পড়ার যে বিষয়টা সেটা কিন্তু সফল হবে। তখন আমরা যদি কোশ্চেন আনসার মানে সলভ না করতে পারি বা সেইভাবে বিশ্লেষণ না করতে পারি, তাহলে কিন্তু সেটা হবে না। তাই আমরা প্রথমে আমরা থিওরি গুলোকে আগে আমরা অবশ্যই পড়ে নেব, এবং শেষে আমরা কিন্তু কোশ্চেন আনসার বিশ্লেষণ করে আমরা সেই অ্যাপ্রোচটাও আমরা কাজে লাগাবো। তাহলে কি হবে, পুরো বিষয়টা কিন্তু আমরা রপ্ত করতে পারবো। স্যার পেড গ্রুপের ক্লাস কবে থেকে স্টার্ট হবে? হ্যালো, শোনা যাচ্ছে না। পেইড গ্রুপের ক্লাসগুলো বলছি পেড গ্রুপের ক্লাস কবে থেকে স্টার্ট হবে? আমরা আরো দু একটা ক্লাস রাখার চেষ্টা করছি, ডেমো ক্লাস। অনেকে কল করছে, মেসেজ করছে, তাদের কিছু ডিমান্ড আছে যে তারা সেই মানে জিনিসটা পড়তে চায় বা ডেমো দেখতে চায়।
ম্যাক্সিমাম আমরা আর 1টা থেকে 2টো হয়তো ডেমো ক্লাস রাখবো। তারপরে আশা করছি সানডে থেকে আমাদের পেড গ্রুপের ক্লাস স্টার্ট হয়ে যাবে। এখানে যেগুলো ক্লাস হচ্ছে এটা একদমই ডেমো বলবো না, কারণ হচ্ছে যেগুলো ক্লাস হচ্ছে এগুলো সিলেবাসের মধ্যেই, এবং ফুল ফ্লেজ যেভাবে ক্লাস হয় আমাদের সেভাবে ক্লাস নেওয়া হচ্ছে। তো পেড গ্রুপে আগামী রবিবার থেকে আশা করছি পেড গ্রুপে ক্লাস স্টার্ট হবে। আচ্ছা, স্যার কোন কোন বারে ক্লাস নেবেন? বুধবার এবং রবিবার আপাতত সেটা ফিক্সড করা হয়েছে রাত্রি 8টায়। তো এই মাসে যেহেতু আমরা 10 জুলাই থেকে স্টার্ট করেছি, তো আমরা মাসে যেহেতু 8টা ক্লাস নেব, সেহেতু এই মাসে 8টা ক্লাস মানে কমপ্লিট করতে গিয়ে হয়তো আজকে তো 3টে ক্লাস হয়ে গেল, বাকি রয়েছে 5টা। আমরা মেইনলি বুধ আর রবিবারটাকে রেখেছি, এই দুটো ডেট থাকছেই, এবং যে কটা আর এক্সট্রা ক্লাস থেকে যাবে সেটা কনসাল্ট করে পেড গ্রুপে কনসাল্ট করে একটা ডেট ফিক্সড করে নেওয়া হবে। বাকি 8টা ক্লাস আমাদের এই মাসের যেটা সেটা কমপ্লিট করা হবে। স্যার বলছি স্ট্যাটিস্টিকটাও এখানেই মানে এখানে আপনারা করিয়ে দেবেন তো? হ্যাঁ, আমরা পুরো যে 10টা ইউনিট আছে সে পুরো 10টা ইউনিটই আমরা এখানে অবশ্যই করাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কিছু যদি জানার বিষয় থাকে তাহলে বলা যাবে, নইলে আমরা ক্লাসটা এখানে স্টপ করব। স্যার আগে যেটা ক্লাসে যে নোটসটা দিয়েছেন ওইভাবে আগে দিবেন তো? হ্যাঁ, ক্লাসের যে নোটসটা রয়েছে সেটা অবশ্যই গ্রুপে আমরা আজকে যেহেতু ডেমো ক্লাস, সেই ডেমো ক্লাসের নোটসটা অবশ্যই আমরা গ্রুপে দেব। সেটা রাত্রে হোক বা সকালের মধ্যে আমরা অবশ্যই দিয়ে দেবো গ্রুপে। স্যার কালকেরটা তো পাওয়া যায়নি, কালকেরটা কি দেওয়া হবে না। না? আমি বলি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে অনেকে অ্যাডমিশন নিয়েছেন, অনেকেই নেননি। আমরা জাস্ট একটা নোটস দিয়েছি আমাদের স্যাম্পল কপি হিসেবে। তো হয়তো আমরা নোটস আর প্রোভাইড করব না, আমরা সেটা আলোচনা করে যারা অ্যাডমিন আছে তারা ডিসিশন নেবে পরবর্তীতে। হয়তো আর নোটস প্রোভাইড করা হবে না, কিন্তু ক্লাসগুলো রাখা হবে, নোটস গুলো শুধু যারা পেড আছে তাদেরকে দেওয়া হবে। এবং আজকে একটা রেকর্ডিংও দেওয়া হয়েছে, ছোট্ট ক্লিপ দেওয়া হয়েছে। বাকি ফুল রেকর্ডিং এর ক্লিপ গুলো আমরা যারা পেড ব্যাচ আছে তাদেরকে প্রোভাইড করবো। সবাই তাহলে ক্লাসটা ধন্যবাদ। এখানে শেষ করি। আশা করছি আর কারো কিছু বলার নেই। আজকে এখানে শেষ করছি। আগামী বুধবারে আবার ডেমো ক্লাস হবে, আপনারা সবাই জয়েন করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে ওকে, স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার হ্যাঁ বলবে। বলছিলাম যে কিভাবে পে করবো? আপনি কি গ্রুপে জয়েন আছেন, যে এসএনএস একাডেমির যে হ্যাঁ স্যার, গ্রুপটা রয়েছে? হ্যাঁ আছি। হ্যাঁ, তো সেই গ্রুপে আবার ওই কিউআর কোডটা দিয়ে দেওয়া হচ্ছে। সেই গ্রুপে আপনি ওই কিউআর কোডটা থেকে পেমেন্ট করে দেবেন, এবং পেমেন্ট যে স্ক্রিনশটটা সেটা ওই গ্রুপে দিয়ে দেবেন। অ্যাডমিন আপনাকে পেড গ্রুপে জয়েন করিয়ে দেবেন। ঠিক আছে স্যার। আর স্যার বলছিলাম যে Okay. কারো ক্লাসটা ঠিকভাবে করতে পারিনি, তো শেষের টাইমে একটুখানি করেছিলাম, ওই জন্য একটু নোটটা চাই, মানে দিতে বলছিলাম আর কি। আপনি পেড গ্রুপে জয়েন হয়ে যান, আপনাকে সেটা প্রোভাইড করে দেওয়া হবে, প্রথম ক্লাসেরও দিয়ে দেওয়া হবে, অসুবিধা হবে না। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ।